আশ্রয় দিচ্ছে কারা? এদের অনেকের বিরুদ্ধে কিন্তু অতীতে এই ধরনের কাজ কারবার করা বা যুক্ত থাকার একটা প্রমাণ ইতিমধ্যেই কিন্তু সামনে উঠে আসছে। তাহলে এদেরকে আশ্রয় দেয় কারা? এটা গ্রাউন্ড রিয়ালিটি দেখতে হবে। দেখো, প্রথম কথা, যদি ইন্টারনাল সিকিউরিটি আমাদের টাইট না থাকে, শক্ত না হয়, তাহলে যারা এদের আশ্রয় দিচ্ছে বেশিরভাগ তারাই টাকার লোভে কিন্তু আশ্রয় দেয়। লার্জ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড। ধরো একটা বাড়ি ভাড়া, সেটা হয়তো 5,000 টাকা, সেখানে তারা 20,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করছে। সিমিলারলি সেখানে অনেক রিলিজিয়াস, যেমন বর্ডারের সঙ্গে সঙ্গে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে অনেক মাদ্রাসা হচ্ছে আনঅথরাইজ মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলো এককালে সেখানে এই আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা হুজি বা এই ধরনের টেররিস্ট যারা ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করবে, একটা আইডিওলজি নিয়ে, কট্টর ইসলামিক আইডিওলজি নিয়ে তাদের সেখানে আশ্রয় দেওয়া হতো। সেখানে তাদের লিঙ্ক ছিল। কিন্তু তুমি দেখবে আজকে যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শিলিগুড়িতে গেছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিজিট। উনি দেখতে চান অন গ্রাউন্ড এই আমাদের ইস্টার্ন এরিয়ার বিএসএফ এর দ্বারা যে সিকিউরিটি অফ লেট বাড়ানো হলো, সেই সিকিউরিটির কি অন গ্রাউন্ড কি সিচুয়েশন। শুধু তাই না, দেখো যেই ধরনের সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের ফোর্স সেখানে ছিল ইলেকশনের পর থেকে, সেই ফোর্সটাকে কিন্তু আরো বাড়ানো হলো, বাড়ানো হচ্ছে, অনেক বেশি ফোর্স এখানে আসছে। তার মানে আমাদের দিক থেকে, ভারতবর্ষের দিক থেকে, এই পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, এই বাংলাদেশের সঙ্গে যে বর্ডার, সেই বর্ডারের সুরক্ষার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখছি যে এই 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 এরিয়া থেকে পাকিস্তান ব্যাকড আইএসআই বা পাকিস্তান ব্যাকড আইএসআই ব্যাকড বাংলাদেশ ইন্টেলিজেন্স যেন তারা ভারতবর্ষের মধ্যে আবার একটা ডিস্টেবিলিটি সৃষ্টি করতে না পারে। থ্যাংক গড এই সমস্ত মডেলগুলো এসটিএফ আগের থেকে তারা ব্রেক করতে পারলো, আরো হয়তো ব্রেক হবে। মানে আপনি বলছেন স্যার এরকম স্পাই আরো অনেক জায়গাতে লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কাটা থাকছে? একেবারে ঠিক। সেখানে শুধু এই 4 জন বা 5 জন দিন হাঁটাতে ধরেই যে এদের তুমি ব্রেক করে দিলে, সেটা আমি এগ্রি করি না। যেমন বললাম যে এরা পুরো ভারতবর্ষের মধ্যে নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে। সেখানে শুধু পশ্চিমবাংলাই না, ভারতবর্ষের আরো বহু স্টেটের ভেতরে হয়তো তাদের মডিউল অলরেডি তারা অ্যাক্টিভ বা অ্যাক্টিভেট করে রেখেছে। সেটাই ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। তার কারণ এই এসটিএফ এর কাছে বা এনআইএ এর কাছে একটা অত্যন্ত টেকনিক্যাল ইন্টারোগেশনের সিস্টেম আছে, যার ফলে একজনকে ধরে তারা 10 জনকে বার করতে পারবে, বা 10 জনকে ধরে 20 জনকে বার করতে পারে একটা স্টেট থেকে আরেকটা স্টেট। ইন্টারন্যাশনালি এর মধ্যে কারা কারা ইনভলভ, সমস্ত কিছু বেরিয়ে আসবে। কিন্তু ইট ইজ এ গুড থিং কি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের আগে একটা ইনফরমেশন ছিল যে একটা এই ধরনের টেররিস্টরা ব্যাকড বাই আইএসআই, তারা ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো ব্লাস্ট বা কিছু একটা করতে পারে। সেটা কিন্তু আমাদের এসটিএফ ব্রেক করতে পেরেছে। এটা অত্যন্ত একটা ভালো কাজ এসটিএফ এর দ্বারা হলো। আর এরা যারা ধরা পড়লো, স্যার আমি এই জায়গাটাতে আসবো, গোটা বাংলাটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই যে বিভিন্ন বর্ডারগুলো, আমি মনসুরের কাছে আরেকবার যাই, কারণ মনসুর অত্যন্ত রিস্কি একটা জোনে রয়েছে এবং গত কয়েকদিন ধরে মনসুর এই খবরগুলোই সংগ্রহ করছিল। মনসুর, যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি আরো নজরদারি বাড়ানো হচ্ছে? কোন কোন জায়গাগুলো, দিনহাটার কোন কোন জায়গাগুলোকে বিশেষ করে নজরদারির পর্যায়ে আনা হয়েছে? একটা জিনিস কি লক্ষ্য করা যায়, দেশের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ কিন্তু ঘন ঘন উত্তরবঙ্গে সফরে আসে। কিন্তু সরকার যখন ক্ষমতায় আসলো বাংলায় ক্ষমতায় আসার পর বলা হলো 50 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে। অতি দ্রুততার সঙ্গে 20 একরের বেশিও ল্যান্ড বিএসএফ এর হাতে হস্তান্তর করে দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে। কিন্তু দিনহাটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে, এখানে যে জলঢাকা নদী রয়েছে, এখানে সেটা স্থানীয়ভাবে মানসাই নদী নামে পরিচিত। সেই মানসাই নদী এত বড় আকারে ধারণ করে রেখেছে এবং দীর্ঘ 2-3 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গিতালদাহ এলাকায়। সেই এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই।
সেখানে পঞ্চাধজি থেকে গিতালদাহ অব্দি যে দীর্ঘ 14 কিলোমিটারের মতো প্রায় রয়েছে, মানে এই যে অসুরক্ষিত এলাকা রয়েছে, এখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সরকার এখানে জমি অধিগ্রহণ করেছে অনেকটা জায়গা জুড়ে, এবং নদী পথে যে এই চোরাচালান বা নদী পথে ভারত বিরোধী কার্যকলাপ কিভাবে রোকা যায় সেই বিষয়ে কথাবার্তা চলছে। আমরা যখন রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছি, তখন তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে দিনহাটাতে দুটো নতুন থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা যারা বিএসএফ রয়েছে, বিএসএফ এর পক্ষ থেকেও দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং রাজ্য পুলিশ থেকেও মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। দিনহাটার গিতালদাহে একটি থানা খোলা হবে, এখানে একটা পুলিশ ফাঁড়ি রয়েছে। একদমই কড়া নজরদারি চলছে। ধন্যবাদ মনসুর, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে দিনহাটা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ। স্যার, আপনার কাছে যাব, শেষ যে বিষয়টাতে আমরা একটু নজর রাখবো, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে এই যে স্পাই নেটওয়ার্কগুলো, সেগুলো কি আগে থাকতেই ছড়িয়ে থাকে, সময় বিশেষে এরা সক্রিয় হয়, এরা কি স্লিপার সেলের সঙ্গে যুক্ত, নাকি ডিরেক্ট অ্যাকশন টিম, কিভাবে কাজ করে এরা, এবং এই নেটওয়ার্কটাকে কিভাবে দেখা হয়? দেখো ইন্দিরা, এই যে স্পাই বা স্পাইং নেটওয়ার্ক, এটা কিন্তু একদিনে হয় না। পৃথিবীর সমস্ত দেশ তাদের একটা স্পাইং সিস্টেম থাকে। তারা তাদের অন্য দেশ বা শত্রু দেশের ওপরে সবসময় স্পাইং করে। তা বাংলাদেশ অফ লেট, আমি তাদের এখনো শত্রু দেশ বলবো না, কিন্তু পাকিস্তান আমাদের শত্রু দেশ, ওর মধ্যে কোনো ডাউট নেই যে পাকিস্তান রাইট ফ্রম দি বিগিনিং অফ ইনসেপশন অফ পাকিস্তান, তারা শুধু মিলিটারি মাইট দিয়ে ভারতবর্ষকে ডিস্টেবল করতে চায়নি বা কাশ্মীরকে নিতে চায়নি, তারা কিন্তু তাদের স্পাইং সিস্টেম ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে রেখেছে। তারা চায় যে রেগুলার মিলিটারি ইনফরমেশন, রেলওয়ে ইনফরমেশন, তারপর ইনফ্রাস্ট্রাকচার ইনফরমেশন, কোথায় ব্রিজ হচ্ছে, কোথায় অন্য মিলিটারি ইনস্টলেশন হচ্ছে, কোথায় ট্রুপস মুভমেন্ট করছে, কোথায় কত ট্রুপস, কোথায় আর্টিলারি গান মুভ করছে, কোথায় মিসাইল মুভ করছে, এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা প্রত্যেক দেশ অন্য দেশের বিরুদ্ধে করে থাকে, তাদের একটা পুরো স্পাইং নেটওয়ার্ক থাকে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু তারা কি করে, তারা এই স্পাইং নেটওয়ার্ক গুলোকে স্প্রেড করার চেষ্টা করে, আর নতুন নতুন রিক্রুট করে, আর নতুন নতুন রিক্রুট করে তাদের টাস্কিং করা হয় যে তাদের কি কাজ, কি একজন শুধু ছবি তুলে পাঠাবে ক্যান্টনমেন্টের, না একজন শুধু ওয়েপন সিস্টেমের কোথায় কি তৈরি হচ্ছে সেগুলো পাঠাবে, না কোথায় কে ইম্পর্টেন্ট পার্সোনালিটি কি স্টেটমেন্ট দিল তার কি ফল হবে, এই সমস্ত জিনিসগুলো। আর আমি আবার না বলে পারছি না, প্রত্যেকটা দেশের মধ্যে যে ইয়েগুলো ডিপ্লোম্যাটিক কোর আছে, যে ডিপ্লোম্যাট যার যেখান থেকে কাজ করে, সেই ডিপ্লোম্যাটিক কোরের ভেতরেও কিন্তু এই ধরনের লোক থাকে,